প্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র পড়াবো। আর প্রথম পত্র থেকে আজকে আমি তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়। আর পঞ্চম অধ্যায়ে আছে অনুমান। এই অনুমানটা কিন্তু হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। আমরা জানি যুক্তিবিদ্যা হচ্ছে একটা আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যার উদ্দেশ্যই হচ্ছে সত্যকে অর্জন করা। এই সত্যকে লাভ করার জন্য চিন্তা পদ্ধতি এবং অনুমানের প্রয়োজন। তাহলে অনুমানটাই হচ্ছে মূলত যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। স্বাভাবিকভাবে যদি আমরা একটা অনুমানের সংজ্ঞা দেই, আমরা এভাবে বলতে পারি যে জানার মাধ্যমে অজানাকে জানার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অনুমান। কিন্তু অনুমানকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা এখন আমি তোমাদেরকে বলছি। তবে জানার মাধ্যমে অজানাকে জানার যে প্রক্রিয়া সেটা হচ্ছে এরকম যে, যেমন ধরো দূরে আমি ধোঁয়া দেখছি, সেই ধোঁয়াটা হচ্ছে আমার কাছে জানা বিষয়। তাহলে অজানা কোনটা? অজানা হচ্ছে আগুন। যেহেতু আমি আগুনটা চোখে দেখছি না, সেটা হচ্ছে আমাদের কাছে অজানা বিষয়। তাহলে আমি যখন জানার মাধ্যমে অজানাকে জানবো, সেটাকে বলা হচ্ছে অনুমান। এখন আমি তোমাদেরকে অনুমানের সংজ্ঞাটা বলছি। এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটা নতুন যুক্তি বাক্য স্থাপন করার পদ্ধতিকে বলা হচ্ছে অনুমান। এখানে এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্য, এই কথাটার মানে হচ্ছে এখানে একটাও থাকতে পারে, আবার একাধিক যুক্তি বাক্য থাকতে পারে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই। দেখো, এখানে উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম যুক্তি বাক্যটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। তারপরেটা হচ্ছে রফিক হয় একজন মানুষ, এটাও আরেকটা যুক্তি বাক্য। তারপর সবার শেষে আসছে সিদ্ধান্তে বলা হচ্ছে সুতরাং রফিক হয় মরণশীল। তাহলে আমরা এখানে কটা যুক্তি বাক্য পেয়েছি? এখানে কিন্তু আমরা 3টা যুক্তি বাক্য পেয়েছি। প্রথম দুটোকে বলা হচ্ছে প্রদত্ত যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য। তাহলে এখানে কিন্তু একটা নয়, একাধিক যুক্তি বাক্য আছে। এই একাধিক যুক্তি বাক্য আরেকটা নাম হচ্ছে আশ্রয় বাক্য। তাহলে এক বা একাধিক, একটা যুক্তি বাক্য হচ্ছে সকল মানুষই মরণশীল, আরেকটা যুক্তি বাক্য হচ্ছে রফিক হয় একজন মানুষ। তাহলে এখানে একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটা নতুন যুক্তি বাক্য। এখানে কোনটা নতুন যুক্তি বাক্য? সিদ্ধান্তটাই হচ্ছে নতুন যুক্তি বাক্য। আর এটার কি? সুতরাং রফিক হয় মরণশীল। এই নতুন যুক্তি বাক্যটা স্থাপন করার পদ্ধতিকে বলা হচ্ছে অনুমান। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলছি। এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্য বা যেটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। আর সেই দুটো কি কি? সকল মানুষ হয় মরণশীল, আরেকটা হচ্ছে রফিক হয় একজন মানুষ। এই দুটো প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে একটা নতুন যুক্তি বাক্য। আর নতুন যুক্তি বাক্য কোনটা? সেটা হচ্ছে সুতরাং রফিক হয় মরণশীল। এই সিদ্ধান্তটাকে বলা হচ্ছে একটা নতুন যুক্তি বাক্য। এই নতুন যুক্তি বাক্যটা স্থাপন করার পদ্ধতিকে বলা হচ্ছে অনুমান। তাহলে এখন আমরা চলে যাব অনুমানের প্রকারভেদে। এই যে অনুমান নিয়ে আমরা আলোচনা করেছি, অনুমানটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অবরোহ অনুমান, আর একটা হচ্ছে আরোহ অনুমান। এখন আমি তোমাদেরকে অবরোহ অনুমান আর আরোহ অনুমানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি তোমাদেরকে বলছি অবরোহ অনুমান কাকে বলে। যে অনুমানে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। তাহলে আমি আগে বলি আশ্রয় বাক্য কোনটা। প্রথম যে দুটো বাক্য, সেই দুটোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য বা প্রদত্ত বাক্য। আমি একটু আগেই বলেছি।
তারপর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত। আর এখানে বলা হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে বেশি ব্যাপক হতে পারে না, তাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। তাহলে এই ক্ষেত্রে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা সবসময় ব্যাপক থাকবে, ব্যাপক আশ্রয় বাক্যটা সবসময় বেশি ব্যাপক থাকবে আর সিদ্ধান্তটা থাকবে সবসময় কম ব্যাপক। একটু আগে আমি তোমাদেরকে যে উদাহরণটা দেখিয়েছিলাম সেখানে শুরুতে ছিল সকল, যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ, সুতরাং রফিক হয় মরণশীল। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে প্রথমের যুক্তি বাক্য যেটা আমি বলেছি সকল মানুষের মরণশীল, এটা কিন্তু অনেক বেশি ব্যাপক বা বড় সিদ্ধান্তের তুলনায়। সিদ্ধান্তে আছে রফিক হয় মরণশীল, এখানে শুধু একজনের কথা বলা হয়েছে, কিন্তু যখন আমি শুরুতেই বলেছি সকল মানুষ হয় মরণশীল, এখানে এই যুক্তি বাক্যটা কিন্তু যে সিদ্ধান্ত বা দ্বিতীয় যুক্তি বাক্য আছে তাদের তুলনায় বড়। তাহলে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা থেকে আশ্রয় বাক্য সবসময় বড় থাকবে। তাহলে আমি অবরোহ অনুমানের আরো একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় একজন মানুষ, সুতরাং সকল কবি হয় মরণশীল। এখানে তোমরা দেখো যে প্রথমেই আমি বলেছি সকল মানুষের মরণশীল, তাহলে সবার শেষে কি আছে সকল কবি হয় মরণশীল। এখানে দেখো সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কিন্তু ছোট, তাহলে দেখা যাচ্ছে যে অনুমানটাতে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে বড় হতে পারবে না। ব্যাপক মানে হচ্ছে বড় হতে পারবে না, অর্থাৎ আশ্রয় বাক্য সবসময় বড় হবে, সেটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। তাহলে যে অনুমানের সিদ্ধান্তরা সবসময় আশ্রয় বাক্য থেকে কোনোভাবেই ব্যাপক হতে পারবে না, তাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। যেমন সকল মানুষের মননশীল, এখানে আশ্রয় বাক্যটা বড়, তারপরে হচ্ছে রফিক হয় একজন মানুষ, তারপর হচ্ছে রফিক হয় মরণশীল। তাহলে এখানে রফিক হয় মরণশীল এই সিদ্ধান্তটা কিন্তু আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, সেজন্য বলা হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে বেশি ব্যাপক হতে পারবে না, তাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। এবার আসো আরোহ অনুমান কাকে বলে? যে অনুমানের সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তাহলে অবরোহের বেলায় কিন্তু আশ্রয় বাক্য ছিল বেশি ব্যাপক, আর আরোহের বেলায় সিদ্ধান্তটা ছিল আছে বেশি ব্যাপক। তাহলে অবরোহের বেলায় সিদ্ধান্তটা কম ব্যাপক, আরোহের বেলায় সিদ্ধান্তটা বেশি ব্যাপক। তাহলে আরোহের সংজ্ঞাটা বলি, যে অনুমানের সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক তাকে বলা হয় আরোহ অনুমান। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আগে বুঝিয়ে দিই, যেমন ধরো রফিক হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, কালাম হয় মরণশীল, সালমা হয় মরণশীল, এরা সবাই একজন একজন মরণশীল। তারপর আমি সিদ্ধান্তে এসে বলছি সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে কোন বাক্যটা বেশি বড় বা বেশি ব্যাপক? এখানে সিদ্ধান্তটাই হচ্ছে বেশি বড় বা ব্যাপক। সেজন্য দেখো সংজ্ঞাতেই বলা হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক তাকে বলা হচ্ছে আরোহ। তাহলে আমি যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটাতে প্রথম 4টা আশ্রয় বাক্য ছিল একজন একজন মানুষ মরণশীল, তাহলে সেগুলি ছিল কম ব্যাপক। কিন্তু সবার শেষে যখন বলেছি সকল মানুষের মরণশীল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু আশ্রয় বাক্যগুলোর তুলনায় বেশি ব্যাপক। তাহলে যে অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে বলা হচ্ছে আরোহ অনুমান। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো হচ্ছে কম ব্যাপক, সিদ্ধান্তটা হচ্ছে বেশি ব্যাপক। সেরকম অবরোহের বেলায় আশ্রয় বাক্য বেশি ব্যাপক, সিদ্ধান্তটা কম ব্যাপক। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে অনুমানের যে প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম অবরোহ এবং আরোহ, সেই অবরোহ এবং আরোহের পার্থক্য নিয়ে। তাহলে আমি প্রথম পার্থক্যে চলে আসছি। প্রথম পার্থক্যের মধ্যে বলা হচ্ছে অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমনের প্রক্রিয়া।
এই কথাটা আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বলেছি। অবরোহ অনুমানের উদাহরণটা কি ছিল? প্রথমেই ছিল সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, তারপরে আছে রহিম হয় মরণশীল। সেই জন্য অবরোহ অনুমানটা হচ্ছে প্রথমেই সকল থাকবে, তারপরে থাকবে কিছু। কিছু মানে হচ্ছে একজন একজন মানুষ। ঠিক আছে? তোমরা তো জানো সকল মানে হচ্ছে সব, আর কিছু মানে হচ্ছে একজন বা দুইজন বা কম। আচ্ছা, তাহলে অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমনের প্রক্রিয়া। আমি আবারও উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অবরোহ অনুমানের উদাহরণের শুরুতে আছে সকল মানুষ হয় মরণশীল, তারপর হচ্ছে রহিম হয় একজন মানুষ, তারপর হচ্ছে রহিম হয় মরণশীল। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে অবরোহ অনুমানে প্রথমেই থাকবে সকল, তারপর হবে কিছু। অর্থাৎ অবরোহ অনুমান সকল দিয়ে শুরু হয়ে কিছুর দিকে যাবে। কিন্তু আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। অর্থাৎ আরোহ অনুমানে কিন্তু আমরা শুরুতে বলেছি রহিম হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, সালমা হয় মরণশীল। অর্থাৎ এখানে একজন একজন মরণশীল হয়ে এসে তারপরে আসছে সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা আরোহের বেলায় খেয়াল করেছি এখানে কিন্তু কিছু থেকে সকলের দিকে যাচ্ছে। অর্থাৎ আরোহ অনুমানে প্রথমে কিন্তু থাকবে বিশেষ যুক্তি বাক্য, তারপরে আসবে সার্বিক যুক্তি বাক্য। কিন্তু অবরোহ অনুমানের বেলায় কি হবে? অবরোহ অনুমানের বেলায় শুরুতে আসবে সার্বিক যুক্তি বাক্য, তারপরে আসবে বিশেষ যুক্তি বাক্য। অর্থাৎ সার্বিক থেকে বিশেষের দিকে যাবে অবরোহ অনুমান, কিন্তু আরোহ অনুমান কি বিশেষ থেকে সার্বিকের দিকে যাবে। তাহলে 1 নাম্বার পার্থক্যটা হচ্ছে অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমনের প্রক্রিয়া, কিন্তু আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। দ্বিতীয় পার্থক্যে বলা হচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কোনো সময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। তাহলে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা সবসময় কি হবে? অবরোহ অনুমানের সিদ্ধান্তটা সবসময় বড় থাকবে, আর আশ্রয় বাক্যটা সবসময় অবরোহ অনুমানের সিদ্ধান্তটা সবসময় ছোট থাকবে, আশ্রয় বাক্যটা সবসময় বড় থাকবে। যেমন ধরো একটু আগে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম অবরোহ অনুমানে শুরুতে ছিল সকল মানুষ হয় মরণশীল, আর সবার শেষে ছিল রফিক হয় মরণশীল। এই যে সিদ্ধান্তটা বলেছি, এই সিদ্ধান্তটা কিন্তু সবসময় যে আশ্রয় বাক্য, এই আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সবসময় আমরা মনে করি যে সত্য। হ্যাঁ, যেমন ধর সকল মানুষের মরণশীল, এটা কিন্তু একটা সত্য বাক্য। হ্যাঁ, তারপর সকল মানুষ হয়ে মরণশীল, রফিক হয় একজন মানুষ, এটাও কিন্তু একটা সত্য বাক্য। তাহলে দুটো সত্য বাক্য থেকে কিন্তু আরো একটা সত্য বাক্য কিন্তু নির্গত হচ্ছে, সেটা হচ্ছে কি সিদ্ধান্ত। তাহলে দুটো সত্য বাক্য যখন সত্য থাকে, দুটো আশ্রয় বাক্য যখন সত্য থাকে, তখন থেকে সেটা সিদ্ধান্তটাও কিন্তু নিশ্চিতভাবে সত্য হয়। এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে সেটার সিদ্ধান্তটা সবসময় সত্য হবে। যখন আমি বলছি যে সকল মানুষের মরণশীল অবরোহ অনুমানের বেলায়, এটা একটা সত্যি বাক্য। আবার যখন বলছি রফিক হয় একজন মানুষ, এটাও কিন্তু একটা সত্য বাক্য। এই দুটো আশ্রয় বাক্য কিন্তু সত্য। তাহলে এই দুটো সত্য আশ্রয় বাক্য থেকে কিন্তু সিদ্ধান্তটা এসছে কি রফিক হয় মরণশীল, এই বাক্যটাও কিন্তু একটা সত্য বাক্য। তাহলে এখানে কিন্তু এই দুটো সত্য বাক্য থেকে কিন্তু আরো একটা সত্য বাক্য কিন্তু এসেছে। তাহলে দেখা যাচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কখনো কিন্তু এই তিনটা সত্য বাক্যের মধ্যে কিন্তু যে সিদ্ধান্তটা এসছে, এই সিদ্ধান্তটা কিন্তু সবসময় যে তোমার আশ্রয় বাক্য গুলো থেকে কম ব্যাপক। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কোনো সময়ে দেখা যাবে যে আশ্রয় বাক্য থেকে বেশি বড় হতে পারবে না। তিনটা বাক্যই সত্য, সত্য হলো, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথম দুটো সত্যের ভিত্তিতে তৃতীয় সত্যিটা অনুমিত হয়েছে, এবং সবার যে
সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা অবশ্যই আশ্রয় বাক্যগুলোর তুলনায় কম ব্যাপক হবে। কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। এখানেও কিন্তু সেম ভাবে বলা যায় যে এখানে যে প্রথমে আমি রফিক হয় মরণশীল বলেছি, সেলিম হয় মরণশীল, সালমা হয় মরণশীল, এগুলি কিন্তু সত্য বাক্য। সত্য বাক্য থেকে সিদ্ধান্তে একটা বাক্য এসেছি, সেটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। আবার এখানে এই আরোহ অনুমানে সিদ্ধান্তটা হচ্ছে অনেক ব্যাপক আশ্রয় বাক্যগুলোর তুলনায়। তাহলে দেখা যাচ্ছে অবরোহণ অনুমানের সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক। তাহলে আশ্রয় বাক্যটা বেশি ব্যাপক, সিদ্ধান্তটা হচ্ছে কম ব্যাপক। আবার তিনটা বাক্যই এখানে সত্য বাক্য। আবার আরোহের বেলায় দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা এখানে সবসময় বড়, কিন্তু আশ্রয় বাক্যটা এখানে কম ব্যাপক, অর্থাৎ সিদ্ধান্তটা বেশি ব্যাপক আর আশ্রয় বাক্যটা হচ্ছে কম ব্যাপক। এখানেও কিন্তু তিনটা বাক্যই সত্য। তারপরে যেই কথাটা আমি দ্বিতীয় পার্থক্যের বেলায় বলেছি, সেটা কিন্তু তৃতীয় পার্থক্যের বেলাতেও খাটবে। অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সবসময় সত্য বলে ধরে নেওয়া হয়। একটু আগে আমি বলেছি, এখানে যে আমি অবরোহের বেলায় যে উদাহরণটা দেখিয়েছিলাম, আরোহের বেলায় যে উদাহরণটা দেখিয়েছিলাম, দুটোতে কিন্তু আমি বলেছি তিনটা বাক্য, বিশেষ করে অবরোহী অনুমানের বেলায় যখন আমি বলেছি সকল মানুষের মরণশীল, রহিম হয় একজন মানুষ, রহিম হয় মরণশীল, এখানে তিনটা বাক্যই কিন্তু অবশ্যই সত্য। ঠিক আছে, এখানে তিনটা বাক্যকে কিন্তু আমরা সত্য বলে কিন্তু ধরে নেব। এখানে কোনো প্রশ্নই উঠতে পারে না যে এই বাক্যগুলোর বেলায়। সেরকম কিন্তু আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকেও কিন্তু নিশ্চিতভাবে সত্য বলে ধরে নেওয়া যায়। এখানেও কিন্তু আমি বলেছি রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, তারপর সবার শেষে বলেছি সকল মানুষ হয় মরণশীল। তাহলে অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে যেমন সত্য বলে ধরে নেওয়া যায়, সেরকম কিন্তু আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকেও কিন্তু নিশ্চিতভাবে সত্য ধরে নেওয়া যায়। তারপর পরের পার্থক্যে আসছে অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা, কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। তাহলে অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা অর্জন করা। এখানে কিন্তু নিয়ম কানুনের উপরে কিন্তু নির্ভরতা সবচেয়ে বেশি। সঠিকভাবে নিয়ম কানুনগুলো অনুসরণ করলে কিন্তু এই সিদ্ধান্তগুলো আকারগতভাবে সত্য হয়। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য কিন্তু দুই রকমই, অর্থাৎ আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতাই কিন্তু অর্জন। হ্যাঁ, এর আশ্রয় বাক্যগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে গৃহীত। কাজেই এদের থেকে যে একটা অনুমিত সিদ্ধান্ত আসে, সেখানে কিন্তু আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতাকেই এখানে কিন্তু পাওয়া যায়। তাহলে আমি এতক্ষণ তোমাদের সঙ্গে যে জিনিসগুলি নিয়ে আলোচনা করলাম, সেগুলি হচ্ছে মূলত অবরোহ আর আরোহের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলোর মধ্যে মেইন যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আরোহ অবরোহ অনুমানের আশ্রয় বাক্যটা বড় হবে, সিদ্ধান্তটা হবে ছোট। অর্থাৎ আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তটা থাকবে কম ব্যাপক। কিন্তু আরোহের ক্ষেত্রে কি, আশ্রয় বাক্যগুলো থাকবে কম ব্যাপক, সিদ্ধান্তটা হবে বেশি ব্যাপক। তারপর হচ্ছে আরেকটা পার্থক্য, এখানে আশ্রয় অবরোহের বেলায় তিনটা বাক্যকে কিন্তু সত্য বলে ধরা নেওয়া হয়, আবার সেরকম আরোহের বেলাতেও কিন্তু আশ্রয় বাক্যগুলোকে নিশ্চিতভাবে সত্য বলে ধরে নেওয়া হয়। আরেকটা হচ্ছে অবরোহটা কিরকম, প্রথমে থাকবে সকল, তারপরে থাকবে কিছু, অর্থাৎ প্রথমে থাকবে সার্বিক, তারপরে থাকবে বিশেষ। সেরকম আরোহের বেলায় দেখা যাচ্ছে যে প্রথমে থাকবে কিছু, তারপরে থাকবে সকল। অর্থাৎ অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে সকল থেকে কিছুতে কমানোর প্রক্রিয়া, আর আরোহ অনুমানের হচ্ছে কিছু থেকে
অবরোহ অনুমানে হচ্ছে সকল থেকে কিছুতে কমন, আর আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে কমনের প্রক্রিয়া। তাহলে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ অনুমান নিয়ে আলোচনা করলাম। তাহলে অনুমান প্রক্রিয়াটা কি? যেটা হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার যে প্রক্রিয়া, সেটাকে যদিও আমরা অনুমান বলছি, কিন্তু এখানে অনুমান হচ্ছে কয়েকটা প্রদত্ত বাক্যের উপর ভিত্তি করে একটা সার্বিক একটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বলা হচ্ছে অনুমান। যেমন ধরো, এটাকে এভাবেই সংজ্ঞায়িত করা যেতে পারে যে এক বা একাধিক প্রদত্ত বাক্যের উপর, প্রদত্ত যুক্তি বাক্যের উপর ভিত্তি করে যখন একটা নতুন সিদ্ধান্ত গঠন করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে অনুমান। তাহলে অনুমানকে আমরা দুভাবে বলতে পারি। একটা হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার যে প্রক্রিয়া, সেটাকেও আমরা অনুমান বলতে পারি। আবার এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর ভিত্তি করে যখন একটা নতুন যুক্তি বাক্য স্থাপন করা হয়, সেটাকেও আমরা অনুমান বলতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করেছি অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার এবং সেগুলির পার্থক্য।